ক্লাস 9 আজকে আমি তোমাদের আলোচনা করব তোমাদের যে পাঠ্য চিঠি সেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। লিখেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দের লেখা চিঠি আলোচনার পূর্বে প্রাক সূচনা পাঠ আমাদের জানতে হবে। স্বামী বিবেকানন্দের জীবন পরিচয় সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে চিঠি অর্থাৎ পত্র যে সাহিত্যে ঠাঁই পায়, পত্র যে সাহিত্য হতে পারে তার জীবন্ত নিদর্শন আমরা পেয়েছিলাম রবীন্দ্রনাথের আসিয়া চিঠি, ছিন্নপত্র বা ছিন্নপত্রাবলী। আমরা আধুনিক লেখক সন্তোষ কুমার ঘোষের শেষ নমস্কার শ্রী চরণেশ্বর মাকে, সেই শেষ নমস্কার শ্রী চরণেশ্বর মাকে একটি চিঠিতে উপন্যাসটা সমাপ্ত হয়েছে এবং এটা সাহিত্য আকাদেমি পেয়েছে। অর্থাৎ পত্র যে সাহিত্য হতে পারে তার জীবন্ত নিদর্শন আমরা পেয়ে গেছি। আমরা চিঠি, এটা পত্র সাহিত্য। এটি প্রবন্ধ জাতীয় রচনা। এই চিঠি উদ্যাংশে আমরা মূল টেক্সট আলোচনার পূর্বে আমরা স্বামী বিবেকানন্দের স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবন পরিচয় সম্পর্কে আলোচনা করি। স্বামী বিবেকানন্দ 12 জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। পিতৃদত্ত নাম নরেন্দ্রনাথ দত্ত। ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী বিবেকানন্দ ছিলেন মূলত ভারতীয় হিন্দু সন্ন্যাসী। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে আমরা দেখেছিলাম বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য, ভাববার কথা। স্বামী বিবেকানন্দের 1881 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে যখন স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ ঘটল, তখন স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা বদলে গেল। তার মনের আমূল পরিবর্তন হলো, ব্যাপক পরিবর্তন হলো। আধ্যাত্মিক চেতনায় আকণ্ঠ ডুবে গেলেন, আধ্যাত্মিক চেতনায় নিমজ্জিত হলেন। কিন্তু 1886 খ্রিস্টাব্দে যখন রামকৃষ্ণ পরমহংসদেব মারা যাচ্ছেন, সেই রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুর পর তিনি, আমরা জানি, বরাহনগরে একটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে ঈশ্বরের সাধনায়, ধর্মীয় সাধনায় নিজেকে নিয়োজিত করেছিলেন। স্বামীজি সন্ন্যাসীর বেশে পরিব্রাজক রূপে আমাদের দেশের সব জায়গায় ভ্রমণ করে বেরিয়েছিলেন। 1888 থেকে 93 খ্রিস্টাব্দ পর্যন্ত পায়ে হেঁটে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছিলেন পরিব্রাজক রূপে। এরপরে 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনে আমেরিকার শিকাগোতে তিনি বক্তব্য রাখেন। কত সাল? 1893 খ্রিস্টাব্দ। 1893 থেকে 97 তিনি জাপান, চীন, কানাডা, ইংল্যান্ড, আমেরিকা বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়ান। 1895 এবং 1896 খ্রিস্টাব্দে এই 2 সালে দুবার তিনি ইংল্যান্ডে যান এবং 1895 সালে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। তিনি অনেক কিছু জানতে পারেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল সম্পর্কে। এবং স্বামীজি যে 1895-96 সালে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বেদান্ত ধর্ম সম্পর্কে বক্তব্য রাখছেন, সেই আদর্শে বেদান্ত ধর্ম সম্পর্কে অনেক কিছু জ্ঞান লাভের পর স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ভারতবর্ষে এসেছিলেন, যার নাম স্বামী বিবেকানন্দ রেখেছিলেন ভগিনী নিবেদিতা। এই চিঠিটা তিনি তাকেই লিখেছেন, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ স্বামীজির দেওয়া নাম ভগিনী নিবেদিতা, তাকেই কিন্তু এই চিঠি লিখেছিলেন। কোথা থেকে? আলমোড়া থেকে। কত সাল? 1897 সালের 29 জুলাই। আলমোড়া কোথায় অবস্থিত? আমরা যে উত্তরাখণ্ড রাজ্যে, ভারতবর্ষের অন্তর্গত উত্তরাখণ্ড রাজ্যের একটি পর্যটন কেন্দ্র, পার্বত্য এলাকা, মনোরম পার্বত্য এলাকা, কুমায়ুন হিমালয়ের অন্তর্গত বিখ্যাত স্থান হচ্ছে আলমোড়া। 1897 তিনি দেশে ফিরছেন এবং 1897 থেকে 99 সাল পর্যন্ত তিনি দেশেই কাটাচ্ছেন। আর 1897 সালে আলমোড়া থেকে উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, মনোরম পার্বত্য এলাকা, কুমায়ুন হিমালয়ের অন্তর্গত যে আলমোড়া, সেখান থেকে তিনি মিস মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ মিস মার্গারেট নোবেলকে তিনি এই চিঠিটা লিখছেন। আমরা মূল টেক্সটে যাই। দেখো সকলে চিঠিতে কি বলছেন তিনি। কল্যাণীয়া মিস মধু,
স্টাডির একখানা চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। কল্যাণিয়া মিস নোবেল, কল্যাণিয়া মানে কি? কল্যাণ যুক্তা। কম বয়সী মেয়েদের সম্বোধন সূচক স্ত্রীবাচক শব্দ হচ্ছে কল্যাণিয়া, কল্যাণ যুক্তা মিস নোবেল। আমরা দেখতে পাবো এখানে স্বামীজির বিভিন্ন শিষ্য শিষ্যা যারা ছিলেন তাদের জীবনপঞ্জী চিঠি যেখানে আলোচিত হয়েছে, যেখানে উপস্থাপিত হয়েছে, ঠিক আছে। চিঠিটা যেখানে আমাদের পাঠ্যাংশে দেওয়া আছে তার ঠিক পরের পৃষ্ঠায়, পরের পাতাতে তাদের স্বামীজির বিভিন্ন শিষ্য এবং শিষ্যাদের জীবনপঞ্জী আলোচিত হয়েছে। আমরা একে একে যাব, আমরা নাম পাবো, বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব। কল্যাণীয় মিস নোবেল, মিস নোবেল কে ছিলেন আমি বলেছি, আবার একবার বলি, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। জন্ম 28 অক্টোবর 1868। আয়ারল্যান্ড নিবাসী একজন লেখিকা, শিক্ষিকা ও সমাজকর্মী ছিলেন এই মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি মানব সেবায় ব্রতী হয়েছিলেন। তার পিতার কাছ থেকে তিনি শুনেছিলেন যে মানব সেবা নাকি ঈশ্বরের সেবা করা, মানব সেবাই হলো ঈশ্বরের সেবা। স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন। স্ত্রী শিক্ষা প্রচারের উদ্দেশ্যে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষা প্রচারের উদ্দেশ্যে তিনি কলকাতার বাগবাজারে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন, যার নাম হচ্ছে নিবেদিতা বালিকা বিদ্যালয়। তার বিখ্যাত গ্রন্থ ছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ। সেই নিবেদিতা নামে পরিচিত, ভগিনী নিবেদিতা নামে পরিচিত সেই মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তাকে চিঠিটা লিখছেন কে? আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। আমরা বলি তার আগে উৎস বলি, উৎসটা কোথা থেকে নেওয়া হয়েছে? উৎসটা হচ্ছে বাণী ও রচনা। এটাও লিখে নেবে তোমরা। বাণী ও রচনা গ্রন্থের যে 7ম খণ্ডের 3য় সংস্করণ, 3য় সংস্করণের 160তম চিঠি হচ্ছে 160তম চিঠি হচ্ছে। তো সেই মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে চিঠিটা লিখছেন, যে কি বলছেন চিঠিতে লিখছেন যে স্টাডির একখানা চিঠি কাল পেয়েছি। কাল মানে কি? যেদিন চিঠিটা লিখছেন ঠিক তার আগের দিন মিস্টার স্টাডির কাছ থেকে স্বামীজি একটা চিঠি পেয়েছেন। সেই চিঠিতে কি জেনেছেন তিনি? তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। অর্থাৎ মিস্টার স্টাডির কাছ থেকে স্বামীজি জেনেছিলেন যে ভারতে আসতে কে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল মিস্টার স্টাডিকে জানিয়েছিল, আর স্টাডি চিঠিটা আবার স্বামীজিকে জানালো। অর্থাৎ মিস মার্গারেট এলিজাবেথ নোবেল স্টাডি পরিচয় মিস্টার ইটি স্টাডি পুরো নাম। তিনি প্রাথমিক জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেছিলেন। ইংল্যান্ডের একজন বিখ্যাত ইংরেজ ভক্ত এই মিস্টার ইটি স্টাডি, স্বামীজির ভক্ত। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে যিনি নিয়োজিত ছিলেন, বেদান্ত ধর্ম প্রচার করেছিলেন এই মিস্টার ইটি স্টাডি। সে স্টাডির কাছ থেকে তিনি জানলেন, স্বামীজি জেনেছেন, স্টাডি স্বামীজিকে জানিয়েছে যে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ভারতে আসতে এবং ভারতের সবকিছু নিজের চোখে দেখতে স্থির প্রতিজ্ঞ, দৃঢ় সংকল্প, নিজের চোখে সবকিছু উপলব্ধি করতে চায়, স্থির প্রতিজ্ঞ, দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছে, অর্থাৎ অলরেডি স্বামীজি তাকে উত্তর দিয়ে দিয়েছেন কালকে। কাকে? স্টাডিকে। এটা কিন্তু চিঠিতে লিখে জানাচ্ছেন কাকে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে। কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এই পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। আরো কিছু জেনেছেন মিস মুলারের কাছ থেকেও স্বামীজি কিছু জেনেছেন। সেটা কি? কার সম্পর্কে জেনেছেন? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। মিস মুলারকে মিস হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি যখন ইংল্যান্ডে যান তখন এই মিস হেনরিয়েটা মুলার, পুরো নাম, এই মিস হেনরিয়েটা মুলারের বাড়িতে অতিথি হিসাবে স্বামীজি ছিলেন। এমনকি বেলুড় মঠ নির্মাণের কাজে অর্থ সাহায্য করেছিলেন কে? এই মিস হেনরিয়েটা মুলার। তো মিস মুলারের কাছ থেকেও এই মিস মার্গারেট এলিজাবেথ নোবেল সেই এলিজাবেথ নোবেলের কর্মপ্রণালী, কার্যপদ্ধতি, অর্থাৎ কি উপায়ে, কি পদ্ধতিতে, কি পন্থায় কার্য তিনি নির্বাহ করেন, কাজ করেন,
সেই কার্যপদ্ধতি তিনি জেনেছিলেন কার কাছ থেকে? মিস হেনরিয়েটা মুলার বা মিস মুলারের কাছ থেকে জেনেছিলেন। কার সম্পর্কে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের কর্মপ্রণালী, কার্যপদ্ধতি সম্পর্কে জেনেছিলেন এবং জেনে তার মনে হয়েছে যে না, সরাসরি মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে পত্র লেখাই ভালো। প্রয়োজন বোধ করেছেন তিনি, আবশ্যক হয়ে পড়েছে। অর্থাৎ সরাসরি পত্র লেখায় কাকে, পত্র লেখার ক্ষেত্রে আবশ্যক হয়ে পড়েছে কাকে? না, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। ওই জন্য তিনি সরাসরি মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে পত্র লিখছেন, প্রয়োজন বোধ করছেন পত্র লেখার, তাই সরাসরি তার সঙ্গে যোগাযোগ করছেন, কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন। কে? পত্রের মাধ্যমে আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। তারপর দেখো, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহী প্রয়োজন। তোমাকে খোলাখুলি বলছে, অর্থাৎ কাকে খোলাখুলি তিনি চিঠির মাধ্যমে জানাচ্ছেন, পরিষ্কার জানাচ্ছেন, ক্লিয়ার ভাবে একদম। কাকে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে জানাচ্ছেন কি? যে স্বামীজির দৃঢ় বিশ্বাস হয়েছে, এখন দৃঢ় প্রত্যয় জন্মেছে। কি সেটা? না, ভারতের কাজে এই মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের একটা ভবিষ্যৎ আছে। তোমরা প্রচুর পড়াশোনা করছো, আমি নির্দ্বিধায় বলতে পারি তোমাদের কিন্তু পড়াশোনায় ভবিষ্যৎ আছে বাবা, তোমরা ভালো জায়গায় পৌঁছাবে। ঠিক তেমনি স্বামীজি যেভাবে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে দেখেছিলেন, 1895 সালে তার সঙ্গে সাক্ষাতের পর জেনেছিলেন, তাতে তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষের কাজে তার একটা বিরাট বিরাট ভবিষ্যৎ আছে। অর্থাৎ ভারতবর্ষের অগ্রগতির পিছনে তার ভূমিকা যে কাজে লাগবে, এটা কিন্তু স্বামীজি উপলব্ধি করেছিলেন। ভারতবর্ষের অনেক ক্ষেত্রে তিনি ভারতবর্ষের বিভিন্ন কাজে তিনি সহযোগিতা করতে পারবেন বলে বিবেকানন্দের বিশ্বাস, প্রত্যয় জন্মেছে, দুটো বিশ্বাস জন্মেছে। ভারতের কাছে একটা ভবিষ্যৎ আছে কার? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের। বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহী প্রয়োজন। বলছে বিশেষত ভারতবর্ষের পুরুষের থেকে নারী সমাজের জন্য, অর্থাৎ পুরুষের চেয়ে নারী সমাজের উন্নতির জন্য, নারীদের উন্নতির জন্য, নারী সমাজের উন্নতির ক্ষেত্রে যার যে সমস্ত নারীরা পিছিয়ে আছে তাদের উন্নতির জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সিংহী যেমন ভাবে তার তেজস্বিনী রূপ ধারণ করে, ঠিক তেমনি ভাবে তোমার মধ্যে, অর্থাৎ হে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, তোমার মধ্যে আমি তেজস্বিনী রূপটা দেখতে পেয়েছি। আর তোমার ভারতের কাছে ভবিষ্যৎ আছে, তুমি পারবে, নারী সমাজের অগ্রগতির পিছনে তোমার ভূমিকা থাকবে। এ বিশ্বাস কিন্তু স্বামীজির হৃদয় জন্মেছে। অর্থাৎ মিস মার্গারেট এলিজাবেথ নোবেল নারী সমাজের উন্নতির ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করবেন, এটা আগে থেকেই দূরদৃষ্টি সম্পন্ন স্বামীজি অনেক আগে থেকে উপলব্ধি করেছিলেন। সিংহীর মতো তেজস্বী ভাবটা কার মধ্যে আছে বর্তমান? কার মধ্যে ছিল? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। তোমার শিক্ষা, তোমার ঐকান্তিকতা, একনিষ্ঠতা, তোমার পবিত্রতা, যার মধ্যে কোনো পাপবোধ নেই, পবিত্র, অসীম ভালোবাসা, দৃঢ় চিত্ততা, এই সব কিছুর জন্য বিবেকানন্দ বলছেন যে হ্যাঁ, স্বামীজি বলছেন হ্যাঁ, তুমি ঠিক সেই রূপ নারী যার ধমনীতে কেল্টিক রক্ত বইছে। কেল্টিক রক্ত কি? কেল্টিক রক্ত হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত যে 7টি ভাষা ছিল, তাদের মধ্যে কেল্টিক ভাষা ছিল অন্যতম একটি ভাষা, যেটা আয়ারল্যান্ড নিবাসী মানুষেরা এই কেল্টিক ভাষায় কথা বলেন। আমাদের রক্তে বইছে বাঙালি রক্ত। এখন যদি আমি তোমাদের বলি তোমাদের রক্তে বইছে বাঙালি রক্ত, ঠিক তেমনি মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের রক্তে কি বইছে? কেল্টিক রক্ত। কারণ কেল্টিক ভাষায় আয়ারল্যান্ডের মানুষের কথা বলে, তাই মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের ধমনীতে কি বইছে? কেল্টিক রক্ত। আর তার অসীম ভালোবাসা, তার পবিত্রতা, শিক্ষা, একনিষ্ঠতা, ঠিক আছে, দৃঢ়চিত্ততা, এই সব কিছুর জন্য এই মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ঠিক সেই রূপ নারী যাকে আজ ভারতবর্ষের বিশেষ প্রয়োজন। ভারতবর্ষের উন্নতির পিছনে যার ভূমিকা থাকবেই, অতএব এই মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে অত্যন্ত আবশ্যিকভাবে প্রয়োজন হয়ে পড়েছে। এরপর দেখো, কিন্তু বিঘ্ন আছে বহু। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধনঙ্গ অসংখ্য নরনারীদের পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়ই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা
তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। দেখো ভালো করে। কিন্তু বিঘ্ন আছে বহু, অর্থাৎ তিনি মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে স্মরণ করিয়ে দিতে বলেননি প্রতিবন্ধকতার কথা। ভারতবর্ষে যে কি প্রতিবন্ধকতা অর্থাৎ বাধার সম্মুখীন হতে পারে, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যখন ভারতবর্ষে পদার্পণ করবেন তখন তাকে যে কি কি বাধার সম্মুখীন হতে পারে, কি কি বিঘ্নের সম্মুখীন হতে পারে, কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে, সেটা তিনি স্মরণ করিয়ে দিতে বলেননি। অর্থাৎ মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যখন ভারত আসবেন তাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, তাকে অনেক বাধার সম্মুখীন হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে বাধার সম্মুখীন হওয়া মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, ঠিক আছে, তো এই বাধার সম্মুখীন হতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি কিন্তু যখনই আসবেন তাকে বাধার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, এরপরে দেখো এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। বলছে এদেশের যে দুঃখ, কুসংস্কার, দাসত্ব যে কি ধরনের তা তুমি ধারণাই করতে পারো না। অর্থাৎ এই যে আমাদের দেশের ভারতবর্ষের যে দুঃখ, দাসত্ব, কুসংস্কার, কারণ ভারতবর্ষে চলছে ইংরেজ শাসন, আর ব্রিটিশ শাসনে ভারতবর্ষের অনেক মানুষ পিছিয়ে আছে, কুসংস্কার গ্রাস করেছে, শিক্ষার উন্নতি ঘটেনি। ঠিক আছে, তারা ব্রিটিশদের দাসত্ব স্বীকার করেছে, ব্রিটিশরা অকথ্য অত্যাচার করেছে ভারতবাসীকে, আমরা সেটা ভাঙার কবিতায় আলোচনা করেছি। তো এদেশের যে দাসত্ব, কুসংস্কার যে কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না, কারণ ব্রিটিশ শাসন চলছে ভারতবর্ষে। এখানে মানুষের শিক্ষার উন্নতি ঘটেনি, শিক্ষার প্রগতি ঘটেনি, এখানে অনেক মানুষ পিছিয়ে আছে। অর্থাৎ এদেশের দাসত্ব, কুসংস্কার, ঠিক আছে, এরা কুসংস্কারে বিশ্বাস করে, এরা ব্রিটিশদের কাছে দাসত্ব স্বীকার করেছে, এদের শিক্ষার অগ্রগতি ঘটেনি। অর্থাৎ এদেশের মানুষের যে দাসত্ব, কুসংস্কার যে কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এটা কিন্তু সচেতন করিয়ে দিচ্ছেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে চিঠির মাধ্যমে কে? আমাদের বিবেকানন্দ স্বামীজি। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। অর্থাৎ এদেশে এলে তুমি যখন এদেশে আসবে তখন দেখতে পাবে যে চারিদিকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারী পরিবেষ্টন, অর্থাৎ ঘিরে রয়েছে। অর্থাৎ দেখতে পাবে যারা অর্ধনগ্ন, যারা সম্পূর্ণ পোশাক পরে না, অর্ধনগ্ন, অর্ধ উলঙ্গ, এরকম অসংখ্য নরনারী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যারা সম্পূর্ণ পোশাক পরিধান করে না, অর্ধনগ্ন অর্থাৎ অর্ধ উলঙ্গ, অর্ধেক পোশাক পরিধান করে যারা, এরকম অসংখ্য নরনারী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঘিরে রয়েছে তোমাকে, তুমি দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়ই হোক বা ঘৃণাতেই হোক, তারা সেটা ওদের এড়িয়ে চলে এবং তারা এদের খুব ঘৃণা করে। বলছে তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, তাদের জাতি এবং স্পর্শ অর্থাৎ উঁচু জাত নিচু জাতকে ঠিকঠাক স্পর্শ করে না। ওরে বাদে সূচিবায়ু বলে একটা রোগ আছে যে আমার জাত চলে যাবে, আমি উঁচু জাতে নিচু জাতে যদি আমায় ছুঁয়ে ফেলে আমার জাত চলে যাবে। এই যে জাতিভেদ, জাতিগত বিভাজন, স্পর্শ সম্পর্কে একটা বিকট ধারণা তাদের মধ্যে কাজ করছে। সূচিবায়ু কাজ করছে, সূচিবায়ু গ্রাস করেছে, উঁচু জাত নিচু জাতকে স্পর্শ করে না। অর্থাৎ দাসত্ব, কুসংস্কার, শিক্ষার উন্নতি ঘটেনি। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে চেহারা সেটা কিন্তু বিবেকানন্দ চিঠিতে তুলে ধরছেন। তাকে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে চিঠি লেখার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে দেশের মানুষরা, নরনারী, অসংখ্য নরনারী যারা অর্ধলঙ্গ, অর্ধনগ্ন, যারা সম্পূর্ণ পোশাক পরে না, এরকম অসংখ্য নরনারী চারদিকে ঘিরে রয়েছে, দেখবে ঘুরে বেড়াচ্ছে, পরিবেষ্টিত আছে, অর্থাৎ ঘিরে রয়েছে। যাদের জাতি স্পর্শ সম্পর্কে বিকট ধারণা, যারা উঁচু জাত নিচু জাতকে স্পর্শ করে না, ভয়ই হোক বা ঘৃণাতেই হোক, তারা সেটার মধ্যে এড়িয়ে চলে এবং তারা ওদের খুব ঘৃণা করে। বলছে ভয়ই হোক আবার ঘৃণা করেই হোক, এদেশের মানুষ শ্বেতাঙ্গ মানে হচ্ছে সাদা চামড়ার লোককে, অর্থাৎ ইংরেজদের ঘৃণা করে। সেটা ভয়ই হোক আবার ঘৃণা করেই হোক, এদেশের মানুষ
ওই যে দাসত্ব স্বীকার করেছে যারা যারা কুসংস্কারে আবদ্ধ, সেই সমস্ত মানুষজন শ্বেতাঙ্গদের কি করে? ঘৃণা করে। শ্বেতাঙ্গ মানে কি? শ্বেত অঙ্গ যারা, অর্থাৎ সাদা অঙ্গ, সাদা চামড়ার লোক। কারা? ব্রিটিশরা। তো এদেশের মানুষ ব্রিটিশদের ঘৃণা করে, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। এটা ভয়ই হোক আর ঘৃণাতেই হোক, মানে পুরোপুরি আমি ঘৃণা বলতে পারছি না, এটা ভয়ই হোক, হয়তো ভয় পাচ্ছে কিংবা ঘৃণা করেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। দরকার নেই বাবা, শ্বেতাঙ্গদের কাছে যাবো না। এবং তারা আমাদের খুব ঘৃণা করে, এবং শ্বেতাঙ্গরা অর্থাৎ সাদা চামড়ার লোক ব্রিটিশরা এই ভারতবাসীকে ঘৃণা করে, এদেশের মানুষকে ঘৃণা করে। অর্থাৎ একে অপরকে আমরা দেখতে পাচ্ছি এড়িয়ে চলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এদেশের মানুষ যেমন ভয়ই হোক বা ঘৃণাতেই হোক ইংরেজদের এড়িয়ে চলে, ঠিক তেমনি ভাবে ইংরেজরা, সাদা চামড়ার লোক ব্রিটিশরাও কিন্তু এদেশের মানুষকে ঘৃণা করে। শ্বেতাঙ্গরা পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। পক্ষান্তরে অন্যদিকে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে। খামখেয়ালি মানে কি? হঠাৎ খেয়ালের বসে কোনো কাজ করে ফেলা, কোনো কিছু ভাবনা চিন্তা না করে হঠাৎ খেয়ালের বসে অদ্ভুতভাবে কোনো কিছু কাজ করা, সেটা হচ্ছে খামখেয়ালি। তো পক্ষান্তরে শ্বেতাঙ্গরা অর্থাৎ ব্রিটিশরা এই মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে খামখেয়ালি মনে করতে পারে। কেন? কারণ মনে করতে পারে যে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে, ঠিক আছে, অত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে হঠাৎ করে কেন এই দেশে সেবা করতে চলে এলে? হঠাৎ করে কেন এই দেশে তার আবির্ভাব হলো? হঠাৎ করে সেই দেশে কেন সেবা করতে চলে এলো? ওরা অত সুন্দর ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে খামখেয়ালি মনে করতে পারে। অদ্ভুত খেয়াল জেগেছে নাকি তার? তাই কি সে এদেশে এসেছে? হঠাৎ করে অদ্ভুত খেয়ালের বসে কোনো কাজ করে ফেলা, কোনো ভাবনা চিন্তা না করে অদ্ভুতভাবে কোনো কাজ করা, সেটা হচ্ছে খামখেয়ালি। খেয়ালের বসে কাজ করা, হঠাৎ কাজ করে ফেলা। তো ব্রিটিশরা মনে করতে পারে যে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের হঠাৎ করে খেয়াল জেগেছে, তাই সে এদেশে চলে এসেছে। কিংবা আর একটা জিনিস মনে হতে পারে যে কি, যে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, সন্দেহের চোখে দেখছে। দেখো ব্রিটিশরা তাই প্রত্যেকটা গতিবিধি অর্থাৎ চালচলন, কার্য প্রণালী, চালচলন, সে কি করছে, কখন কি যাচ্ছে, আচার আচরণ, অর্থাৎ তার চালচলন কি করবে? একদম সন্দেহের চোখে দেখবে। অর্থাৎ নিশ্চয় ব্রিটিশরা মনে মনে ভাববে হয় হঠাৎ করে খামখেয়ালি বসে হঠাৎ করে উদয় হয়েছে, ভারতে সেবা করা দরকার তাই সে চলে এসেছে, ফালতু একটা খামখেয়ালি জেগেছে, কারণ ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এখানে এসেছে। এটা কারা ভাববে? ব্রিটিশরা ভাবতে পারে। কিংবা আরেকটা জিনিস তারা ভাবতে পারে যে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তাহলে কিন্তু এ দেশে কেন আসবে? তা সত্ত্বে মানে কুসংস্কারে আবদ্ধ জরাজীর্ণ যে জাতি, তাদের সেবা করতে অত সুন্দর শিক্ষিতা মহিলা, ঠিক আছে, সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দেশে চলে আসবে? তাই নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তাই প্রত্যেকটা গতিবিধি, চালচলন, গতিবিধি মানে কি? চালচলন সন্দেহের চোখে দেখবে, সন্দেহের চোখে দেখতে পারে। প্রত্যেকটা গতিবিধি সন্দেহের চোখে দেখবে, অর্থাৎ প্রত্যেকটা চালচলন সন্দেহের চোখে দেখবে। এরপরে দেখো, তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হালকা চলছে। বলছে তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। ভারতবর্ষের আবহাওয়ার বর্ণনা দিচ্ছে যে জলবায়ু কি? অত্যন্ত গ্রীষ্মপ্রধান। বেশিরভাগ সময় গরমের হালকা বয়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। দক্ষিণাঞ্চল কোথায়? সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত। দেখো বলছে এদেশের প্রায় সব জায়গায়, যে কোনো জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো। অর্থাৎ আমাদের দেশের শীতকালে যে অবস্থাটা হয়, মানুষ ঠান্ডায় কাঁপে, তোমাদের গ্রীষ্মের মতো। অর্থাৎ হে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, তোমাদের আয়ারল্যান্ডের যে গরমকাল আর আমাদের এই দেশের ভারতবর্ষের শীতকাল একই। অর্থাৎ এখানে বেশি মানে প্রচুর শীত এরকম কিছু নেই। গ্রীষ্মপ্রধান এলাকা, গরম প্রধান, উষ্ণ প্রবাহ। অর্থাৎ এখানকার যে শীতকাল তোমাদের দেশের গ্রীষ্মের মতো। বিশেষ করে দক্ষিণাঞ্চলে অর্থাৎ সাউথ ইন্ডিয়া, সাউথে, দক্ষিণ ভারতে আগুনের হালকা পায়। তারপর দেখো, শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নেই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করবো। দেখো, শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই। বলছে যদি বা
যদিও বা শহরে কিছুমাত্র সুখ স্বাচ্ছন্দ্য তুমি পেতে পারো, কিন্তু শহরের বাইরে যে সমস্ত গ্রাম্য এলাকা, সেখানে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য তুমি বিন্দু মাত্র পাবে না। এটুকু কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছেন। দেখো কি কি বাধা, কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যখন আসবেন, তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন স্বামীজির চিঠির মাধ্যমে যে এদেশের জলবায়ু বিশ্বপ্রধান, আগুনের অলকাবায় দক্ষিণাঞ্চলে, এখানকার শীত তোমাদের গ্রীষ্মের মতো। শহরের বাইরে কোথাও কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার জন্য, শহরে যদি বিন্দুমাত্র যদি সুখ উপভোগ করতেও পারো, শহরের বাইরে যে সমস্ত গ্রাম্য এলাকাগুলো, সেই গ্রামীণ এলাকাগুলিতে বিন্দুমাত্র সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য তুমি পাবেই না। এইসব সত্ত্বেও হে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, তুমি যদি কাজে নিয়োজিত হতে উদ্যোগী হও, তুমি যদি কর্মে প্রবৃত্ত হতে উদ্যোগী হও, তুমি যদি সাহস করো, মনে সাহস নিয়ে এগিয়ে আসো, তবে অবশ্য তোমাকে 100 বার 100 বার প্রণাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। অর্থাৎ স্বামীজি স্বাগত জানাচ্ছেন। অনেক বিঘ্ন অর্থাৎ প্রতিবন্ধকতার কারণগুলোকে তিনি তুলে ধরেছেন চিঠির মাধ্যমে। এরপরেও যদি মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যদি কাজে প্রবৃত্ত হতে, কাজে নিয়োজিত হতে যদি সাহস করে এগিয়ে আসেন, তাহলে স্বামীজি তাকে 100 বার প্রণাম জানাতে তৈরি, স্বাগত জানাচ্ছেন। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নেই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করবো। বলছে সর্বত্র যেমন, অর্থাৎ সব জায়গায় যেমন এখানেও তেমনি আমি কেউ নেই, অর্থাৎ সব জায়গায়, অর্থাৎ বিবেকানন্দ নিজেকে জানাচ্ছেন, স্বামীজি বলছেন যে আমি এই ভারতবর্ষের একমাত্র যে নেতৃত্ব দানকারী ব্যক্তি বা আমার প্রচুর ক্ষমতা আছে এরকম কেউ নেই। আমি এই ভারতবর্ষের একটা নামমাত্র সাধারণ মানুষ, আমি এখানকার কেউ নেই। তবু আমার যেটুকু প্রভাব আছে, বলছে সামান্য মাত্র যেটুকু প্রভাব স্বামীজির আছে, তিনি নিজেকে বিরাট মহান কিছু ভাবলেন না। তিনি বললেন তার কিছুই বিন্দুমাত্র মানে বিরাট যে ক্ষমতা এরকম কিছু নেই, কিন্তু বিন্দুমাত্র সামান্য যে প্রভাবটা আছে, অল্প যে প্রভাবটা আছে, সেটুকু দিয়ে সব কিছু দিয়ে তিনি তাকে সাহায্য করতে উদ্যোগী হলেন। কে? স্বামীজি। অর্থাৎ বলতে চাইলেন যে ঠিক আছে, আমি ভারতবর্ষের কাণ্ডারি বা আমি ভারতবর্ষের মূল প্রতিভূ এরকম কেউ নয়, এরকম কেউ আমি নই, কিন্তু আমার যেটুকু প্রভাব আছে, স্বামীজি বলছেন সামান্য পরিমাণ প্রভাব দিয়েও সর্বত্র সব কিছু দিয়ে আমি সাহায্য করব, তুমি যদি সাহস করে এগিয়ে আসো। অর্থাৎ স্বামীজি সাহস করে মিস মার্গারেট নোবেল যদি এগিয়ে আসেন, তাকে সাহায্য করতে উদ্যোগী, আর যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে। দেখো, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। মরদ কি বাপ, হাতি কা দাঁত, একবার বেরোলে আর ভিতরে যায় না। খাঁটি লোকের কথাও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। বলছি কর্মে ঝাঁপ দেওয়ার আগে, কর্মে অর্থাৎ তুমি যে কর্মে নিয়োজিত হবে, একদম সোজাসুজি ভারতবর্ষে এসে কর্মে ঝাঁপ দেবে, এই কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে তোমাকে বিশেষভাবে চিন্তা করতে হবে। চিন্তা করো এবং কাজের পরে যদি তুমি সফল না হও, ধরো হে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, তুমি যখন ভারতবর্ষে আসবে, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে তুমি বিশেষভাবে চিন্তা করো। ধরো তুমি হে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, তুমি সফল হলে না, তুমি ব্যর্থ হলে, তুমি বিফল হলে, কিংবা কখনো যদি তোমার কর্মে বিরক্তি আসে, মনে হয় যেন বিরক্তি বোধ লাগছে, আর কাজ করতে ভালো লাগছে না, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। বলছে তবে আমার দিক থেকে, অর্থাৎ স্বামীজি কি বলছেন যে যদি মিস মার্গারেট এলিজাবেথ নোবেল কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে চিন্তা করতে বললেন যে তুমি যদি, অর্থাৎ মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যদি কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে তুমি এটাকে চিন্তা করে নাও, যখন তুমি কর্মে নিয়োজিত হবে, অর্থাৎ মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যদি কর্মে নিয়োজিত হওয়ার পরে যদি বিফল হন, যদি ব্যর্থ হন, তারপরেও কিন্তু স্বামীজি তাকে হেল্প করবেন, সাহায্য করবেন। বলছে যদি কখনো মনে হয় মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের যে কাজে বিরক্তি আসছে, যদি মনে হয় যে ভারতবর্ষের জন্য তিনি আর কাজ করতে পারছেন না, বা ভারতবর্ষের জন্য কাজ করুক বা না করুক, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ভারতবর্ষের জন্য কাজ করুক বা না করুক, বেদান্ত ধর্ম তিনি ধরেই থাকুক আর ত্যাগই করুন, তাতেও কিন্তু স্বামীজি পিছপা হবেন না। তিনি আমরণ যতদিন বেঁচে থাকবেন
মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে সাহায্য করবেন। সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে তবে আমার দিক থেকে নিশ্চয় যেন, অর্থাৎ তুমি কাজের পর হে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, তুমি যদি কাজের পর ব্যর্থ হও, বিফল হও, যদি মনে হয় যে তোমার কাজে বিরক্তি আসছে, ভালো লাগছে না, তবে আমার দিক থেকে, অর্থাৎ স্বামীজি জানাচ্ছেন যে তার দিক থেকে নিশ্চয় মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যেন জেনে থাকে যে স্বামীজিকে আমরণ যতদিন বাঁচবেন, মৃত্যু পর্যন্ত স্বামীজি তার পাশে থাকবেন। তা মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ভারতবর্ষের জন্য কাজ করুক বা না করুক, বেদান্ত ধর্ম ত্যাগই করুক আর ধরেই থাকুক, স্বামীজি কিন্তু তার পিছপা হবেন না। তিনি আমরণ যতদিন বাঁচবেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের পাশেই থাকবেন, এটা জানিয়ে দিলেন। মরদ কি বাত হাতি কা দাঁত, এখানে একটা হিন্দি প্রবাদ। মরদ হিন্দি শব্দ, পুরুষ মানুষকে মরদ বলা হয়, অর্থাৎ মরদের বাত মানে কথা। মরদ কি বাত হাতি কা দাঁত, অর্থাৎ হাতির দাঁত একবার বার হলে যেমন সহজে ভিতরে ঢুকতে চায় না, ঠিক মরদ অর্থাৎ পুরুষ মানুষের কথাও প্রতিশ্রুতি যদি একবার বার হয় তাহলে আর ভিতরে ঢুকবে না। অর্থাৎ স্বামীজি জানাতে চাইলেন যে হিন্দি একটা প্রবাদ উল্লেখ করে যে মরদ কি বাত, অর্থাৎ পুরুষ মানুষের কথা, বাত মানে হচ্ছে কথা, মরদ কি বাত মানে পুরুষ মানুষের কথা, হাতি কা দাঁত, হাতির দাঁতের মতো, অর্থাৎ হাতির দাঁত যেমন একবার বার হলে আর ভিতরে ঢুকবে না, ঠিক তেমনি স্বামীজিও জানিয়ে দিলেন যে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যদি ভারতবর্ষের জন্য কাজ করে বা না করে, যদি বিরক্তি আসে কাজে, যদি বিফল হয়, তারপরেও কিন্তু স্বামীজি সরে যাবেন না, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে হেল্প করবেন, সাহায্য করবেন, আমৃত্যু পর্যন্ত তার পাশে থাকবেন। এটা মরদের বাতের মতোই, মরদের পুরুষ মানুষের কথার মতোই সমান, হাতির দাঁতের মতোই এই কথাটা কিন্তু, অর্থাৎ পুরুষ মানুষের কথাটা সমান। তার মানে তিনি বোঝাতে চাইলেন যে তার এই প্রতিশ্রুতি যখন একবার বার হয়েছে তখন আর কিন্তু তিনি পিছপা হবেন না, ফিরিয়ে নেবেন না এই কথাটা। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি রাখবেন, এটা তিনি অঙ্গীকার করছেন। এটা হচ্ছে বিবেকানন্দের প্রতিজ্ঞা, স্বামীজির প্রতিজ্ঞা। হাতির দাঁতের মতোই, অর্থাৎ হাতির দাঁত যেমন একবার বার হলে ভিতরে ঢোকে না, ঠিক তেমনি বিবেকানন্দের এই কথাটা, এই প্রতিশ্রুতি একবার বার হয়েছে আর তিনি এই কথাটাকে ফিরিয়ে নেবেন না। এটা তার প্রতিজ্ঞা, এটা তার অঙ্গীকার। তিনি মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের পাশে সবসময় থাকবেন। ঠিক আছে, এই পর্যন্ত রাখিয়ে রাখো পার্ট 1। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব, পুরোটা শেষ করে দেবো। পরের ক্লাসে আমরা শেষ করে দেওয়ার পরে চিঠির প্রশ্নগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমরা পার্ট 1 আলোচনা করলাম, এর পরের ক্লাসে পার্ট 2 আলোচনা করব এবং চিঠির প্রশ্নগুলো দিয়ে দেবো। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি, তোমরা সকলে ভালো থাকবে।